অবরুদ্ধ নিশীথ। তেজস্মিতা মূর্তজা পর্ব ২। ক্লাস শেষে খুব ক্লান্ত বোধ হল খুব অন্তুর। তবুও ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে অন্তু চলল প্রফেসরের কামরার দিকে। তাকে ডাকা হয়েছে, ডাকার কারণ স্পষ্ট নয়। পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি। স্যার বিজি আছে। মিটিং চলতেছে ভিতরে। অন্তু দাঁড়াল। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হল, কোনো গুরুতর বিষয়? সে প্রফেসরের মনোযোগে পড়েছে কেন? ভেতরে প্রবেশ করে সালাম জানাল। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে, এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বামতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে চাপদাড়ি, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক, নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে, ভার্সিটির ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, সকালে কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র‍্যাগ দেয়া হয়েছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়। তুমি কি করেছ? কড়া শোনাল প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, বলল, আমাকে সিগারেটে টান। ব্যাপারটা জেন শুনতে আগ্রহী নন স্যার। বিরক্ত হলেন। তুমি কি করেছ সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার। আর তাতে অভ্যস্ত নই আমি। তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হল প্রফেসরের। চোখ পাকালেন তিনি, চাপা স্বরে ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ? কোনো গান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে। সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? আদবের বালাই নেই ভেতরে। তুমি জানো এতে তোমার এডমিশন ক্যান্সেল হতে পারে? নাম কি? অন্তু অবাক হল, উল্টো তাকে ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মাহেজা বিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হল অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনও মাস্টারি করে? জি না, রিটায়ার করেছেন বছরখানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য। বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকাল না, চোখ তুলে মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাত তুলে ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে। জগৎ গম্ভীর প্রতিক্রিয়া তার। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকাল। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? কোনো ফ্যাসাদের আভাস ছিল এসবের মাঝে? মনটা গাইছে খুব। একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে, আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব। বিসি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময়। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এল। মেয়েটাকে পরিচিত, নাম তানিয়া। ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। আজ আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসল সিডির উপর। আজ আবার? কেন, এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করল, কোন ইয়ার জেন তুমি? 2nd ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়। তোমার কি হয়েছে আজ আমিরের সঙ্গে? অন্তু কপাল জডাল। জয়? প্রশ্নটা খুব অপছন্দ হল তানিয়ার। বিরক্ত হল, 2 বছর ভার্সিটিতে পড়ছ, এবার কি বলবে? জয়কেও চেনো না নাকি? ভার্সিটির ভিপিকে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। আর ভিপিকে? হামজার ফুফাতো ভাই আমির। ও আচ্ছা, জি চিনি তো, তবে নামের সঙ্গে মুখ চেনা নয় হয়তো। তানিয়ার জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করল। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা করে, থুতুনির কাছে একটা তিল আছে। গলায় চেইন, তাতে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝল যে তাকে সিগারেটে টান দিতে বলেছিল সেই জয়। বিপির এই আচরণ ভার্সিটির জুনিয়রদের সাথে?
আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ল। জি, এবার চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বলল তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলব না, এসব হতেই থাকে। বলো, কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হল। আশ্চর্য! লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কিসব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়াসহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? জি, জানি। তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাল। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কি কানাঘুষা চলছে? কানাঘুষার মতো কিছু তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টাল। মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছ কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোনো সাহসে? জয়কে তো দেখছি, তাহলে আসলেই চেনোই না তুমি? ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তর খুব বলতে ইচ্ছে করল, ঘাস কাটতে যদি নাও আসি, তবে এসব খবর রাখতে নিশ্চয়ই আসি না। আসি পড়ালেখার জন্য, তা শেষ করে ফিরে যাই। চেপে গেল, শঙ্কিত হয়ে উঠেছে ইতোমধ্যেই ভেতরটা। বুক আটকে আসা শ্বাস জড়ো হচ্ছে ভেতরে। ভয়টুকু সে চাপল ভেতরে। প্রশ্ন করল, কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকাল। একটু তাচ্ছিল্যে হাসল সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন এডমিশন নাওনি। তখন জয় ফাইনাল ইয়ারে ছিল। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালোও। আবার ভালোও কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। এক কথায় এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে, অথচ বখাটেপনা ছাড়তে পারেনি। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারদিকে ভালোভাবে তাকাল কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজা এখনকার ভিসি, সাথে পুরোপুরি রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেনো। ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হল? পায়ে ক্যান্সার হল। এরপর খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার ডিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল, বলা চলে বিক্রিই করেছিল। তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি আর। 1 বছরের সময় ছিল, খালা সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেননি। তার উপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের। ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারো কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকল বাড়ি খালি করার। খালা সময় চেয়ে নিয়েছিল। কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতবর, সমাজসেবকেরা সব ছিল। সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে। তারা যায়নি, তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। লোকে বলছে এদের মধ্যেই কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। আর শোনার ধৈর্য হল না অন্তুর। ছটফটিয়ে দাঁড়িয়ে পড়ল। কোনোমতো কাটিয়ে বেরিয়ে এলো ভার্সিটির ক্যাম্পাস থেকে। বুকের ভেতরে ধিপুধিপ আন্দোলন চলছে, আওয়াজটা খুব কানে বাজছে, নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করল। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ?
আখি দেখেনি কখনো মেয়েটাকে, হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে। আচ্ছা, আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? সামনের দিনগুলো কি খুব অন্যরকম কাটবে জীবনে? এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন তো জয়ের সম্মুখে দাঁড়িয়ে এক ফোঁটাও আতঙ্কের উদ্রেক হয়নি, অথচ আজ দুটো দিন বুকে ভারী কোনো শঙ্কা চেপে আছে, নিঃশ্বাস প্রশ্বাসে বাধা হয়ে আছে সেই শঙ্কাটুকু। আখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানা নেই। তবুও আজ দুটো দিন ঘরে বন্দী হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকেই হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখল। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাক করে উঠল, এই নাটক করবা না তো অন্তু। সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন। ভালো লাগবে। ছ্যাঁত করে উঠল মার্জিয়া, তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কথাই বলো গা জ্বালানো সব। কি হয়েছে? ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার উপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল, মুখ সংযত করুন আপনার। আপনি জানেন, বেশিক্ষণ আমি আপনার এই ছোটলোকি আচরণ নিতে পারব না। কি করবা তুমি? কি করবা ডাইনি তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছ, আমারেও তাড়াবা এখান থেকে? অন্তু হতবিহ্বল চোখে তাকাল ভাবির দিকে। বোধগম্য হচ্ছে না এই সস্তা কথাগুলোর মানে কিছুই। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন, কি হয়েছে মার্জিয়া? কিসব ভাষা এইসব? মুখ খারাপ করতেছ কেন? মুখ ঝামটি মারল মার্জিয়া, শখ আমার খুব যে তাই। অন্তু বলল, ভনিতা না করে রহস্য উন্মোচন করুন, আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া, জানো না তুমি না? তাসিন যখন তোমার পিছে পিছে ঘুরছে তখন মন লাগে নাই। এখন যেই আমার বোনের সাথে বিয়ে হয়েছে তোমার পীড়িত জাগছে। কয়দিন খুব কবিরাজের কাছে ঘুরাঘুরি করলা দেখলাম মা মেয়ে। তাই তো বলি, হঠাৎই আমার বোন জামাইরে দাওয়াত করে খাওয়াবা কেন তোমরা? অন্য মেয়ের ঘর ভাঙতে অন্য পুরুষকে জাদুটোনা করা, কবিরাজি গাছ খাওয়াচ্ছ, লজ্জা করে না তোমার? তাসিন বিথিকে তালাক দিতে চায়। কেন চায়? বেহাজা মেয়েলোক। সশব্দে একটা থাপ্পড় মারলেন রাবেয়া মার্জিয়ার গায়ে, আস্তে কথা কও। হুশগান করে কথা কও। কি দিয়ে কি বলতেছ টের পাইতেছ না? মার্জিয়া চিটপিট করে উঠল, হু। আস্তেই তো বলা উচিত এসব কথা। নইলে পাড়ার লোকে আপনার মেয়ের আর আপনার কুকীর্তি জানলে কেলেঙ্কারি হবে যে। অথচ আপনি মেরে থামাতে পারবেন না আমায়। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপমা মরে যায়নি এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? আমার মেয়েকে তাড়াবা, তার আগে আমি বের করতে পারব না তোমায়? এখনও বেঁচে আছে আমার মেয়ের বাপ। বের হয়ে আসলো আসল মনের কথা, দেখলেন? এখন আমাকেও সংসার থেকে বের করার যে গোপন বুদ্ধি চলতেছে সেটাও বের হয়ে আসলো। আপনারা কেন পড়ছেন আমার আর বোনের পেছনে? অন্তিক বাড়ি ঢুকল, কি ব্যাপার? কিসের চেঁচামেচি চলতেছে? মার্জিয়া ফুপিয়ে কেঁদে উঠল, এই বাড়িতে আমার জায়গা হওয়া না হওয়া নিয়ে লাগছে। অন্তিক বুঝল না ব্যাপারটা, মানে? অন্তু কপালে আঙুল চেপে চোখ বুজেছিল। চোখ খুলে তাকিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে ভাবি, কথা ঘুরাবেন না। আর প্লিজ অপবাদ দেবেন না। আল্লাহ এমন না করুক, আপনার জিহ্বায় পোকা ধরল। হাই হাই করে উঠল মার্জিয়া, কান্না মেশানো গলায় বলল, অপবাদ দিচ্ছি? কেবলই আম্মা বলল না আমাকে বাড়ি থেকে বের করার কথা? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, তার আগের পটভূমিটুকু ভুলে গেছেন? তার আগে কিছু হয়নি? হয়েছে। আপনি বাড়িতে বাড়িতে ঢুকার সাথে সাথেই আম্মা আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, রাইট? ভাবি, ইন্ডিয়ান বাংলা সিরিয়াল চলছে না এখানে? বাপ মা তো একটাই আপনার, তাই না? তাহলে গালে জবানও একটাই রাখুন, নয়তো জন্মের ব্যাপারে সন্দেহ চলে আসে আমার। মার্জিয়া মুখে হাত চেপে ধরে স্বামীর দিকে তাকাল। কেঁদে ফেলল সে। রাবেয়া বেগম এসে দ্রুত মেয়ের মুখ চেপে ধরলেন। অন্তু ঝটকা দিয়ে সরাল মায়ের হাত, ছাড়ো তো।
তোমার মতো সুশীলা অবলা মা পাশে থাকলে মেয়ে যে কারো মুখের ভাষায় স্লাট হয়ে যাচ্ছে তবুও জবাব দেবার প্রয়োজনীয়তা দেখছ না। আমাকে তো দিতেই হবে জবাব, তাই না? আমার তো গায়ে সইবে না অপবাদ। অন্তিক অন্তুর দিকে তাকাল, অন্তুর চোখের দৃষ্টি নির্লিপ্ত। ওই চোখে তাকিয়ে কেউ ওই নজরকে এড়িয়ে যাওয়া বা ভুল বোঝার ক্ষমতা বোধ রাখে না। জ্বলন্ত চিরন্তন সত্য দৃষ্টি। অন্তু ভাইয়ের দিকে তাকিয়ে নিম্ন অথচ দৃঢ় সবল গলায় বলল, ভাই, তুই আমার কথা বিশ্বাস কর বা না কর সেটা তোর ব্যাপার। তাসিম বিথিকে ডিভোর্স দিতে চায়, আর তা নাকি আমি আর আম্মা প্রতিদিন কবিরাজের কাছে ঘুরে কুফরি কালাম করে করাচ্ছি। এতখানি আত্মমর্যাদাহীন এবং কুসংস্কারচ্ছন্ন না আমি, তা বলার অপেক্ষা রাখে না। এটুকু অহংকার আছে আমার। তোর বুকে বোঝা শিক্ষিত মেয়ে হয়ে মূর্খর মতো আচরণ এবং কাজকর্ম করলে আমিও কিন্তু অন্তু। মিথ্যাচার সহ্য করার মতো চামড়া অন্তুর দেহে নেই? মার্জিয়া আর্তনাদ করল, কি করবা তুমি আমার সাথে? মারবা? যেমন কেবল তোমার আম্মা মারল? আম্মা মারেনি আপনাকে। বরং কাজকর্ম অনুসারে প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের কিছু ন্যায্য প্রাপ্য থাকে, সেটাই মিটিয়ে দিয়েছে আম্মা আপনাকে। অন্তিকের দিকে তাকিয়ে আবার বলল, অন্তু, আব্বুর জন্ডিস তা তো অন্তত জানিস। তাই বড় খালা বলেছিল গাছগাছড়ার ওষুধ খেলে জন্ডিস রোগে বেশি কাজ করে। তাই আম্মা আর আমি কয়েকদিন ইউনানি না কি বলে গাছগাছড়ার ওষুধ দিয়ে চিকিৎসা করতে একজন গাছগাছড়ার চিকিৎসকের কাছে গিয়েছিলাম। সেই ওষুধ আব্বু এখনও খাচ্ছেই। তোর বউ এ বাড়িতে তামাশা না করলে কি বেশি ভালো থাকবে না বাড়ির পরিবেশ? কি দরকার প্রায় দিন অহেতুক বিতর্কে নামার? অন্তিক কোনো কথা বলল না। চুপচাপ নিজের রুমে চলে গেল। অন্তু আহত চোখে চেয়ে রইল বড় ভাইজের চলে যাওয়ার পানে। একরাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধ জড়িয়ে এল বুকটায়। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্প অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। এই যে এখন একটাও কথা না বলে চলে গেল রুমে। অন্তু যদি যুক্তিপ্রতিবাদ না করতে জানত, আজ নিশ্চয়ই বুয়ের কথায় অন্তু নষ্টা মেয়ের কাতারে পড়ে যেত ভাবির ভাষায়। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল, ফিরে তাকাল না।